তো আজকে তোমাদেরকে যে ঘটনাটা শোনাতে চলেছি সেইটা চারজন বন্ধুকে নিয়ে হতে চলেছে। সাধারণত এই চারজন যে বন্ধুগুলো ছিল তারা কলেজ স্টুডেন্ট ছিল, যার কারণে তাদের ব্যস্ততম লাইফ থেকে বেরিয়ে আসার জন্য তারা ঠিক করে যে তারা কোথাও ঘুরতে যাবে। তাই এরা ঠিক করে যে আমরা কিছুদিন পরেই দার্জিলিংয়ের জঙ্গলে বেড়াতে যাব এবং সেখানেই জঙ্গলের মধ্যে নাইট ক্যাম্প করব। কিন্তু এরা এই জিনিসটা জানতোই না, যেখানে এরা যাচ্ছে সেইখানে একটা আত্মা তাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমার নাম হচ্ছে সৌমিত্র এবং এই ঘটনাটিতে আমার সাথে আমার আরও তিনজন বন্ধুও ছিল, যাদের নাম হচ্ছে অর্জুন, কৌশিক এবং মৌসুমি। আমরা সব কলেজের বন্ধুগুলো মিলে একটা পরিকল্পনা করি যে আমরা এই কলেজের ব্যস্ততম লাইফ ছেড়ে একবার কোথাও বেড়াতে যাব। আমাদেরই মধ্যে অর্জুন আমাদেরকে পরামর্শ দেয় যে মনে হয় এই জঙ্গলের ভিতরেই যদি আমরা নাইট ক্যাম্প করি তাহলে মনে হয় আমাদের এই অ্যাডভেঞ্চারটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, কারণ শুধুমাত্র চারজনের জন্য এই জঙ্গলে একা থাকা সত্যিই কিন্তু অনেক কঠিন। আর এই কঠিনের মধ্যেই অনেক মজাক ঠাট্টাও আছে, আবার এই জঙ্গলের গভীর রাত্রের শান্তিও আছে। আমরা সবাই অর্জুনের মতে এই ডিসিশনটাকে ফিক্স করে দিই এবং পরের সপ্তাহে সবাই রেডি হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়ি। আপনাদের জানার জন্য বলে দিই, এই জঙ্গল কিন্তু সত্যিই অনেক বেশি গভীর ছিল এবং এই জঙ্গলের ভেতরে যে একবার ঢুকে যায় তার কিন্তু ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে আমরা চারজন পৌঁছানোর পর আমাদের মনে হয় যেন আমরা এই দুনিয়া ছেড়ে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। এবং সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু অনেক শান্তিপূর্ণ ছিল। দিনের বেলায় তো সব কিছু ঠিকই ছিল, আমরা একটা ছোট্ট নদীর পাশেই আমাদের টেন্টগুলোকে বসাই এবং দিনের বেলায় প্রচুর ঘোরাঘুরি করে অনেক ফটো বাগেরা তুলে যখন সন্ধ্যাবেলা হয় তখনই আমরা টেন্টের পাশে একটা বনফায়ার জ্বালাই এবং সেখানেই আমরা রাত কাটানোর সুবিধা করে নিই। তারপর ওই জঙ্গলটা যখন গভীর রাতের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই আমরা চারজন বন্ধু মিলে ওই বনফায়ারের চারিদিকে বসি এবং একটু মজা করার জন্য ভূতের কাহিনী বলতে শুরু করি। সৌমিত্র মাঝে মাঝে অনেক মজাক ঠাট্টা করছিল। তখনই অর্জুন আমাদেরকে একটা মারাত্মক ডাইনির গল্প নিয়ে শোনাতে চলে আসে। সে বলে এই জঙ্গলের ভেতরে নাকি একটা কালো ছায়া রয়েছে। অর্জুন তার গলার স্বর আরও বেশি ভারী করে বলে এই জঙ্গলে নাকি যেই একবার এসেছে সে আবার কোনোদিনও ফিরে যায়নি। তখনই সৌমিত্র মজাক করে নিয়ে বলে, আরে হ্যাঁ, তারপর ওই আত্মাটা এসে তোকেই ধরে নিয়ে এইখান থেকে চলে যাবে। তখনই সবাই হাসাহাসি করতে থাকে, কিন্তু আমাকে এইসব একদমই ঠিক লাগছিল না। সত্যিকারের এই জঙ্গলটা এতটাই বেশি শান্ত ছিল যে এক সময় আমি নিজের নিঃশ্বাসটাও নিজেই শুনতে পাচ্ছিলাম। সত্যিই কিন্তু কাঠ পোড়ানোর আওয়াজ আর হাওয়ার আওয়াজ বাদ দিয়ে আমি শুধু আমার নিঃশ্বাসটাই শুনতে পাচ্ছিলাম। মানে জঙ্গলটা সত্যিকারের কিন্তু অনেক বেশি শান্ত ছিল। এরকম জিনিস আমি আগে কোনোদিনও অনুভব করিনি। রাত অনেক বেশি হয়ে গেছিল, তাই আমরা সবাই নিজের নিজের টেন্টের মধ্যে চলে যাই ঘুমানোর জন্য। প্রায় রাতের তখন মনে হয় 1টা কি 2টো বাজবে। তখনই আমি টয়লেট করার জন্য উঠেছিলাম। টয়লেট করার পর আবারও যখন আমি আমার টেন্টের দিকে ফিরে আসছিলাম তখনই দেখি টেন্টের ভিতরে তো সৌমিত্র নেই। তাহলে সৌমিত্র গেল কোথায়? তখনই মৌসুমি বলে, আরে না, সেও মনে হয় টয়লেট করতেই গেছে। তাই আমি ওই কথা নিয়ে আর কোনো ভাবনা চিন্তা না করেই চুপচাপ বসে পড়ি। কিন্তু 15 মিনিট পার হয়ে যায় আর দেখতে দেখতে 1 ঘন্টাও পেরিয়ে যায়, কিন্তু সৌমিত্র আর ফিরে আসে না। তখনই অর্জুন আমাদেরকে বলে, তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা সৌমিত্রকে খোঁজার জন্য বেরিয়ে যাই। তখনই আমরা টেন্ট থেকে টর্চটা বার করি এবং আমরা তিনজনেই সৌমিত্রকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি। আমি সৌমিত্রকে বারবার করে ডাক দিচ্ছিলাম, সৌমিত্র কোথায় তুই? কিন্তু জঙ্গলের মধ্যে শুধুমাত্র আমার আওয়াজটাই চারিদিকে ছড়াচ্ছিল। সেই রাতে জঙ্গলের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই শীতে আমাদের অবস্থাও খারাপ হয়ে যায়, যার কারণে জঙ্গলের প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভয়ঙ্কর লাগছিল। মৌসুমি অনেক বেশি ভয় পেয়ে গেছিল, এমনকি আমাকেও অনেক বেশি ভয় লাগছিল, কিন্তু করার তো কিচ্ছু নেই।
আমাদেরকে সৌমিত্রকে তো খুঁজতেই হবে। আমার মনে হচ্ছিল যেমন এবারে আমাদের সাথে কিছু তো একটা খারাপ হতে চলেছে। যখনই আমরা জঙ্গলের মাঝামাঝি হেঁটে হেঁটে সৌমিত্রকে খুঁজছিলাম, তখনই আমরা এমন একটা জিনিস দেখতে পাই যেটা দেখে আমরা আরও বেশি ভয় পেয়ে যাই। সেটা ছিল সৌমিত্রর সোয়েটারটা, যেটা একটা অনেক বড় গাছের ডালেই ফেসেছিল। তখনই মৌসুমি বলে ওঠে, এটা কি করে সম্ভব? সৌমিত্রর সোয়েটার এত বড় গাছের ডালের উপরে কিভাবে ফেসে যাবে? অর্জুন কোনো রকমে ওই সোয়েটারটাকে মাটিতে ফেলায় এবং বলে মনে হয় সে ভুল করে হয়তো এই গাছের উপরে তার হুডিটা ফেলে দিয়েছে। সোয়েটারটা এত উপরে যাওয়া আমার একটুও কিন্তু স্বাভাবিক লাগছিল না। আমার মনে হচ্ছিল যেন সৌমিত্র আমাদের সাথে কিছু একটা ভয়ঙ্কর মজাক করছে। তখনই আমি আরেকবার জোর গলায় বলে ফেলি, সৌমিত্র, অনেক হয়েছে মজাক, তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আয়। কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে আমার আওয়াজটাই আমি আবারও ফিরে শুনতে পাচ্ছিলাম। আমরা ধীরে ধীরে আগের দিকে যেতে থাকি এবং একটু ফাঁকা জায়গার মতন একটা জায়গায় পৌঁছে যাই, যেখানে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল। কি জানি যেন বিনা কারণেই আমাকে সেখানে ভয় লাগতে শুরু হয়ে যায়। তখনই মৌসুমি একটা গাছের পেছনে কি যেন একটা দেখতে পাই। রাজ, দেখ না, ওই গাছের পিছনে কি যেন একটা আছে। তখনই আমি আমার টর্চটা ওই গাছটার দিকে করি, আর সত্যি কথা বলতে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল, কারণ এরকম করা আমার একটুও উচিত হয়নি। যখনই আমি ওই জিনিসটাকে ওইখানে দেখি, তখনই আমার পাগুলো ওখানেই থমকে যায়। একদম মানুষের মতনই দেখতে ওইখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখের মধ্যে কোনো চেহারা ছিল না। সত্যিই এটা বলতেও আমাকে কেমন একটা লাগছে, কিন্তু যেটা আমি দেখেছি সেটাই তোমাদেরকে শোনাচ্ছি। আমি খুব আস্তে করে বললাম, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল। তখনই আমরা তিনজনই চিৎকার করতে করতে দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমার একটুও সাহস হচ্ছিল না যে একবার পিছনে ঘুরে তাকাবো, কারণ আমার মনে হচ্ছিল যেন ওই কালো ছায়াটা আমাদের পিছনেই দৌড়ে আসছে। কিছুক্ষণ পরেই আমরা আমাদের টেন্টের পাশে পৌঁছালে আমাদের পাগুলো ওখানেই থেমে যায়, আর সেখানে পৌঁছেও আমরা চমকে যাই, কারণ আমাদের টেন্টগুলো সব এদিক ওদিক হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন কেউ এসে আমাদের সব টেন্টগুলোকে তছনছ করে দিয়েছে। মৌসুমি এক জায়গায় বসে কান্না করতে শুরু করে দেয়। আমার মনে হচ্ছে যেন ওইটা কোনো একটা ভয়ঙ্কর আত্মা ছিল। তখনই মৌসুমি বলে ওঠে, অর্জুন, তুই যে আমাদেরকে ঘটনাটা শোনালি, সেইটা কি বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা? তখনই অর্জুন বলে, আরে না, আমি তো তোদেরকে ভয় খাওয়ানোর জন্য এই ঘটনাটা বলেছিলাম। অর্জুন বলে, আরে ছাড় না, এগুলা কোনো জিনিস না, এগুলা শুধু মনের ভ্রম। তখনই মৌসুমি বলে ওঠে, আমার কিন্তু এবার অনেক বেশি ভয় লাগছে। আর সৌমিত্র ঠিক আছে তো? এটা তো আমাদের আদেও জানা নেই। যেমন তেমন করে আমরা কাঠ জোগাড় করে ওই বনফায়ারটাকে এক জায়গায় জ্বালাতে থাকি এবং সেখানেই বসে বসে কষ্ট করে আমরা কোনো রকমে রাতটা পার করিয়ে দিই। আমি ওখান থেকেই বসে বসে বারবার করে সৌমিত্রর নাম ডাকছিলাম, কিন্তু সৌমিত্র কোনো দিক থেকেই আওয়াজ দিচ্ছিল না। আর সত্যি কথা বলতে আমরাও কিন্তু এই জায়গাতে অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। আমরাও জানতাম না যে এই সময় কি করা উচিত, আর আমরা এটাও জানতাম না যে এই জঙ্গলে বাইরে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে আছে। আর ভালোভাবে গাড়ি চালাতে শুধুমাত্র সৌমিত্রই জানতো। তাই ভাবনা চিন্তা করতে থাকি যে আমরা এখান থেকে বাইরে কিভাবে যাব। আমি ভাবলাম যে এই পরিস্থিতিটাকে আরও বেশি খারাপ না করে আমরা এখনের মতো এই টেন্টের ভিতরেই ঘুমিয়ে পড়ি। মৌসুমি তো কোনো রকমে ঘুমিয়ে গেছিল, কিন্তু আমরা দুজন আর কোনো মতে পুরো রাত ঘুমোতে পারিনি। আমরা শুধুমাত্র সূর্যোদয়ের অপেক্ষা করছিলাম। আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত করি যে সবার প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনে যাব এবং সেখানে সব কিছু সত্য সত্য বলে দেব। আমরা কোনো রকমে জঙ্গলের বাইরে বেরালাম, কিন্তু রাস্তাগুলো ওরকম ছিল না যেরকম আমরা ভাবছিলাম। তাও কোনো রকমে আমরা ওই জঙ্গল থেকে বেরিয়েই গেলাম। তারপর আবারও পুলিশকে সাথে নিয়ে আমরা ওই জঙ্গলের ভেতরে ফিরে আসি। পুলিশগুলো যখন আমাদের টেন্টগুলোকে দেখতে পায়, তখনই তারাও অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে আমরা একটুও মজা করছি না। সেই পরিস্থিতি দেখেই তারা বুঝে যায় যে এরা পুরোপুরি সিরিয়াস আছে। তখনই তারা তাদের আরও বেশি ফোর্সদেরকে ডাকে এবং জঙ্গলের ভেতরে সৌমিত্রকে খোঁজার জন্য ঢুকে পড়ে। তখনই পুলিশদের মধ্যেই একজন অফিসার বলে যে তোমরা তিনজন বাইরেই থাকো, আমরা ভেতরে যাচ্ছি এবং তোমাদের বন্ধুকে খুঁজে নিয়ে আসছি।
সৌমিত্রকে তো কোনো রকমে ওই পুলিশওয়ালাগুলো খুঁজে পেয়ে যায়, কিন্তু সৌমিত্রর অবস্থা আর ওরকম ছিল না যেরকমভাবে আমরা দেখেছিলাম। সৌমিত্র ঠান্ডার কারণে অনেক বেশি কাঁপছিল এবং তার পুরো শরীরটাই ভিজে গিয়েছিল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে দেখে মনে হচ্ছিল সে যেন মরেই গেছে, কিন্তু সে অজ্ঞান অবস্থায় ছিল। তার জামা কাপড়ে পুরো কাদা লেগেছিল, এমনকি তার পায়ের যে প্যান্টটা ছিল সেই জিন্স প্যান্টটাও ফেটে গেছিল। এই জিনিসগুলো সত্যিই কিন্তু অদ্ভুত। সৌমিত্রকে তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে যাই এবং যখনই তার জ্ঞান ফেরে তখনই আমরা তাকে জিজ্ঞেস করি, সৌমিত্র কি হয়েছিল তোর সাথে? তখনই সৌমিত্র বলে ওঠে, আমি টয়লেট করার জন্য একটু সাইডে গেছিলাম এবং সেখানে আমি একটা কালো ছায়ার মতো একটা জিনিস দেখতে পাই এবং তারপর থেকে আমার আর কিছুই খেয়াল নেই। আমার সাথে কি হয়েছে কি না হয়েছে আমি কিছুই জানি না, আমার কিচ্ছুই মনে নেই। সেই রাত্রে মনে হয় আমরা চারজনে কোনো রকমে বেঁচে গেছি। মনে হয় সেই রাত্রেই আমাদের চারজনের মৃত্যু লেখা ছিল, কিন্তু ভগবানের কৃপায় কোনো রকমে আমরা বেঁচে গেছি। তার পরের দিন থেকেই মৌসুমি আমাদের সাথে বন্ধুত্ব ভেঙে পালিয়ে যায়, কিন্তু আমরা তিনজন এখনও পর্যন্ত সাথে আছি আর এখনও আমরা মেলাজোলা করতেই থাকি। তো আজকের ঘটনাটা এইটুকুই ছিল। ঘটনাটি শুনে তোমাদেরকে কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জলদি আসছি নেক্সট ভিডিও নিয়ে। টেল দেন বি সেফ অ্যান্ড স্টে অ্যালার্ট।